এবার নেক্সট আমি শুরু করছি ভারতের আয়তন থেকে। আয়তনে ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। 7 নম্বর দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। রাশিয়া রাশিয়া হচ্ছে প্রথম, তারপরে কানাডা, তারপরে চীন, তারপরে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে আমাদের ভারতের স্থান। প্রথমে রয়েছে রাশিয়ার স্থান, দ্বিতীয় রয়েছে কানাডা, তৃতীয় রয়েছে চীন, চতুর্থ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পঞ্চম হচ্ছে ব্রাজিল, আর ষষ্ঠ হচ্ছে অস্ট্রেলিয়া, আর সপ্তম হচ্ছে আমাদের ভারত। আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে এটা হচ্ছে কত না 32,000 কাছে। টোটাল আয়তনটা এত আসে না। এবার আসি পরের কোশ্চেন। রাশিয়া ভারতের থেকে কত গুণ বড়? ভারতের থেকে রাশিয়া হবে 5.5 গুণ বড়, এবং কানাডা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের থেকে প্রায় 3 গুণ আয়তনে বড়। বাকিগুলো রয়েছে প্রায় 3 গুণ আয়তনে বড়, আর রাশিয়া হচ্ছে সব থেকে বড়, কারণ হচ্ছে সে 5.5 গুণ বড়। বিপরীততমভাবে ভারত আর পাকিস্তানের থেকে, ভারত কিন্তু এবার উল্টো দিক থেকে দেখো, ভারত এবার পাকিস্তানের থেকে প্রায় 4 গুণ বড়, ফ্রান্সের থেকে 3 গুণ বড়, জার্মানির থেকে 9 গুণ বড়, বাংলাদেশের থেকে 23 গুণ বড়, এবং যুক্তরাষ্ট্র মানে ইউকে থেকে প্রায় 10 গুণ বড়, 20 গুণ বড়। তাহলে ভারত হলো, প্রথমে বললাম ভারতের থেকে বড় কারা? রাশিয়া, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্ররা। রাশিয়া হচ্ছে 5.5 গুণ, চীন আর আমেরিকান যুক্তরাষ্ট্র হচ্ছে 3 গুণ আয়তনে বড়। বিপরীত দিক থেকে দেখলে ভারত পাকিস্তান হবে 4 গুণ বড়, ফ্রান্সের থেকে 3 গুণ বড়, জার্মানির থেকে 9 গুণ বড়, বাংলাদেশের থেকে হচ্ছে 23 গুণ বড়, এবং ইউকের থেকে 20 গুণ বড়। এবার আসি উপকূল এবং দ্বীপ সমূহ নিয়ে আলোচনা করতে। ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত? 6,100 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এর দ্বীপগুলো কী কী রয়েছে? ভারতের দ্বীপ লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং মোট উপকূল থেকে প্রায় 7,516.6 কিমি পর্যন্ত। ভারতবর্ষ কেবলমাত্র এমন একটি দেশ যার নাম অনুযায়ী মহাসাগরের নাম রয়েছে, সেটা হলো ভারত মহাসাগর নামকরণ করা হয়েছে। আর ভারত মহাসাগর হলো 46টি দেশ দ্বারা পরিবেষ্টিত রয়েছে। ভারত কত দেশ দ্বারা পরিবেষ্টিত রয়েছে? 46টি দেশ দ্বারা পরিবেষ্টিত রয়েছে, যার মধ্যে উপকূলবর্তী রাষ্ট্রের সংখ্যা রয়েছে 27টি, এবং দ্বীপ রাষ্ট্রের সংখ্যা রয়েছে 7টি দ্বীপ, এবং স্থলভাগের দ্বারা বেষ্টিত রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 12টি রাষ্ট্র। ভারতের জনগোষ্ঠী নেগ্রিটো ভারতে অবস্থিত আন্দামান নিকোবর, তিবাঙ্গুর, কোচিন, অসম, বিহারের রাজমহল পাহাড় দেখা যাচ্ছে যে এই নেগ্রিডো এরা থাকে। আদিবাসী ছিল হচ্ছে আফ্রিকার আদিবাসী, এরা নেগ্রো জাতি থেকে এসেছে। এদের গায়ের রং বেশ কালো, এবং মাথার চুলগুলো হয় কোঁকড়ানো, ঠোঁটটা পুরু মানে মোটা, উল্টানো, নাকটা চ্যাপ্টা, খর্বাকৃতি দেখতে। এবার আসি মঙ্গোলীয়রা কোথায় থাকতো না অসম, চট্টগ্রাম, ত্রিপুরার পার্বত্য অঞ্চল, সিকিম, নেপাল, ভুটান পার্বত্য অঞ্চলে। আদিবাসী হচ্ছে মধ্য এশিয়ার, এরা ছিল আদিবাসী মঙ্গল জাতি থেকে, মঙ্গল উপজাতি, এরা আদিবাসী ছিল। গায়ের রং কেমন হচ্ছে? তাদের গায়ের রং ছিল হলুদ, বাঁকা চোখ, মুখমণ্ডল, সারা শরীরে লোমহীন, চ্যাপ্টা নাক, এবং খর্বাকৃতি হয়। পোটো অস্ট্রালয়েড এদের পাওয়া গেছিল মধ্য ভারতের কোল, ভিল, মুন্ডা এবং উত্তর ভারতের কিছু অদ্য হিন্দু উপজাতি, যাদের ছিল অস্ট্রেলিয়া থেকে এসেছিল। এদের আদি অধিবাসী ছিল অস্ট্রেলিয়ার অধিবাসী, এই পোটো অস্ট্রেলিয়া এদের নাম। গায়ের রং কেমন? কালো হবে, নাসিকা মোটা মাঝারি, এবং কপালটা চওড়া, মাথায় চুলটা হবে তামাটে বর্ণের হয়ে থাকে, খর্বাকৃতি হয়। এবার সে ভূমধ্যসাগরীয় জায়গায় মানে হচ্ছে সিন্ধু, পাঞ্জাব, রাজপুতানা, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে এদের অবস্থান রয়েছে।
আর এরা কোথাকার আদি অধিবাসী ছিল? ভূমধ্য সাগরীয় অঞ্চলের আদি অধিবাসী। গায়ের রং হালকা ফর্সা, নাক উঁচু এবং দীর্ঘ, চুল ঘন কালো, আকৃতিতে মাধ্যম থেকে দীর্ঘ এবং ওয়েস্টস্ট্যান্ডিং বার্কি সিলেলাসের ক্ষেত্রে এনারা থাকতেন বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বাই, গুজরাট, কাথিয়াবার অঞ্চল, তার সাথে কন্নড় ভাষাভাষী অঞ্চলে। এরা হচ্ছে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে অধিবাসী বা চওড়া মাথা বিশিষ্ট হয়ে থাকে। গায়ের রং কালো এবং ফর্সা হয়, নাকটা হয় চ্যাপ্টা। তারপর আসি নর্ডিক উপজাতি। এনারা থাকতেন পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজপুতানা, গাঙ্গেয় উপত্যকায় এবং উত্তর পশ্চিমে সীমান্ত প্রদেশে। এনাদের কোথাকার আদি অধিবাসী ছিলেন? উত্তর ইউরোপ, বিশেষত স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসী। এরা হচ্ছে দীর্ঘাকার হয়, মানে লম্বায় দীর্ঘ, উন্নত নাসিকাযুক্ত, গায়ের রং গৌড়বর্ণ এবং সোনালী চুল এবং নীলাভ চোখ। দ্রাবিড় গোষ্ঠী হচ্ছে দক্ষিণ ভারতে বসবাস করে। এরা হচ্ছে ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী। এরা কিন্তু ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী, আর সেটা হলো দ্রাবিড় গোষ্ঠী। গায়ের রং কালো, মাথার চুল অনেক সময় কোঁকড়ানো হয়, কপালটা চওড়া হয় এবং উচ্চতা মাঝারি, হাইট হবে মাঝারি এবং গায়ের রং কালো আর চুলটা কেমন কিছু সময় কোঁকড়ানো হয়। এবার আসি ভারতের অঙ্গরাজ্য গঠনের ইতিবৃত্ত কীরকম হয়েছিল। স্বাধীনতার পরে অঙ্গরাজ্য পুনর্গঠন। স্বাধীনতার পর স্বাধীন হয়েছে কবে দেশ আমাদের? 1947 সালে 15ই আগস্ট। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শাসনতান্ত্রিক প্রয়োজনে ভারতের শাসন করার জন্য ভারতকে অঙ্গরাজ্যগুলিকে পুনর্গঠন করা হয়। 1947 সালে 15ই আগস্টের পর ভারতের অন্তর্গত রাজ্যের সংখ্যা ছিল 9টি। রাজ্যপাল শাসিত প্রদেশ, এরা রাজ্যপাল দেখবেন 9টি প্রদেশকে, এবং 5টি চিফ কমিশনার শাসিত প্রদেশে বিভক্ত হয়, আর 550-এর বেশি তাকে দেশীয় রাজ্য। এই দেশীয় রাজ্যগুলি ছিল প্রধানত 3 শ্রেণীর। দেশীয় রাজ্যগুলির মধ্যে প্রথমে ছিল বৃহৎ দেশীয় রাজ্য, ক্ষুদ্র দেশীয় রাজ্য এবং অতি ক্ষুদ্র দেশীয় রাজ্য। বৃহৎ দেশীয় রাজ্য ছিল সংখ্যা 100-র বেশি, ক্ষুদ্র দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 100-র মতো এবং অতি ক্ষুদ্র দেশীয় রাজ্য তখন ছিল 350টি। দেশীয় রাজ্যের সংখ্যা কবে হ্রাস পেতে থাকলো? ভারত ডোমিনিয়নের মর্যাদা লাভ করলে দেশীয় রাজ্যগুলিকে স্বাধীন হয়েছে। মর্যাদা লাভ করতে দেশীয় রাজ্যগুলি স্বাধীন হয়ে গেছে, কিন্তু নানান কারণে তাদের পক্ষে সম্পূর্ণ স্বাধীনতা থাকা সম্ভব ছিল না। তাই বহু দেশীয় রাজ্য ভারতের পক্ষে যোগ ছিল। এইভাবেই দেশীয় রাজ্যগুলির সংখ্যা কমতে কমতে 16তে কমে আসে। দেশীয় রাজ্যের সংখ্যা ধীরে ধীরে 16তে কমে এসেছিল এবং 1947 সালে জম্মু কাশ্মীর, 1948 সালে হায়দ্রাবাদ এবং 1950 সালে চন্দননগর, 1955 সালে 2রা অক্টোবর পশ্চিমবঙ্গের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিশে যায়। পশ্চিমবঙ্গের সঙ্গে কারা কারা মিশে গেছে? 1947 সালে জম্মু কাশ্মীর, 1948-এ হায়দ্রাবাদ এবং 1950-এ চন্দননগর, সবাই আমাদের পশ্চিমবঙ্গের সাথে মিশে গেছে 1955 সালে 2রা অক্টোবর। পর্তুগিজদের যে উপজাতিগুলির মধ্যে মছলিপত্তনম এবং কোঝিকোড ও সুরাতেও 1947 সালের অক্টোবর মাসে ভারতের কাছে সমর্পণ করা হয়েছে যে পর্তুগিজদের উপনিবেশগুলি ছিল। মছলিপত্তনম কিংবা কোকিঢোল এবং সুরাট আমাদের ইন্ডিয়ার আন্ডারে আসে। স্বাধীনতার পর 562টি দেশীয় রাজ্য যা ছড়িয়ে ছিটিয়ে গেছিল তা আবার পুনর্গঠনের সমস্যা জটিল আকার ধারণ করে এবং সেই সমস্যার সমাধানের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1947 সালে জুলাই মাসে দেশীয় রাজ্য দপ্তর অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট বিশেষভাবে ভূমিকা পালন করেছিল। কার নেতৃত্বে? সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে।
এরা অত্যন্ত দূরদর্শিতা এবং কূটনীতিজ্ঞ দক্ষতার সাহায্যে তিনি এই একটি সমাধান সূত্র বের করেন এবং ভারতের ঐক্য ও সংহতি এবং আঞ্চলিক পুনর্গঠনের ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের এই পদক্ষেপকে সমগ্র বিশ্বের এক বিরাট ঘটনা বলে ধরা হয়। আধুনিক ঐতিহাসিকেরা জার্মানির রাষ্ট্রনায়ক বিসমার্কের চেয়েও অনেক বেশি সফল এবং গুরুত্বপূর্ণ ছিলেন বল্লভভাই প্যাটেলকে তাই ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া মর্যাদা দিয়েছেন এবং 1950 সালের আগে অবস্থান 1949 সালে 26শে নভেম্বর পর্যন্ত ভারতের গণপরিষদ কর্তৃক প্রদেশে সংবিধান গৃহীত হয়। তখন এই দেশে 28টি অঙ্গরাজ্য ছিল এবং একটি ছিল রাষ্ট্রকেন্দ্র অর্থাৎ টেরিটরি। একটি রাষ্ট্রকেন্দ্র অর্থাৎ একটি টেরিটরি ছিল। এগুলি আমরা দেখব, এগুলো আমরা পরের ভিডিওতেই দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল।